ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति শান্তিः। ভারত মাতার চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভারত মায়ের বীর সন্তান, কৃতি সন্তান, মহান সন্ন্যাসী, বিশ্ববিজয়ী এবং যুগাচার্য, এই যুগের শ্রেষ্ঠ শিক্ষক যিনি স্বামী বিবেকানন্দ, তার ভারত প্রেম বা ভারতের প্রতি যে ভালোবাসা ছিল, সেই সূত্র ধরে আমাদের আলোচনা এগিয়ে চলছে। এই আলোচনার অর্ধেক আলোচিত হয়েছিল এর আগের ক্লাসে, আজকে আর বাকি অর্ধেক আলোচনা করা হবে। আমাদের আলোচনার যে বিষয়টা ছিল সেটা ছিল ভারতবর্ষের সার্বিক উন্নতিতে স্বামী বিবেকানন্দের অবদান। সেই অবদানের কথা আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে স্বামীজি বীজগণিত অঙ্কের মতন বেশ কিছু সূত্র দিয়ে গিয়েছিলেন, বা যেটাকে সহজ বাংলায় বললে বলা হয় বেশ কিছু উপায় বলে দিয়ে গিয়েছিলেন, যেই উপায়গুলোর দ্বারা ভারতবর্ষ সার্বিক উন্নতির স্তরে পৌঁছে যাবে। অর্থাৎ ভারতবর্ষ যে গৌরব, যে মহিমায় অধিষ্ঠিত ছিল, যেটা ভারতবর্ষ পরাধীন হওয়ার পর তার গৌরব, মহিমা, সংস্কৃতি সব নষ্ট হয়ে গিয়েছিল, স্বামীজি সেগুলোকে তুলে ধরে বা সেগুলোর প্রচারের মাধ্যমে তিনি অনেক উপায় বলে দিয়ে গেছেন। এবং শুধু যে বলে দিয়ে গেছেন তাই নয়, তিনি সেগুলো করে দেখিয়ে দিয়ে গেছেন। তিনি জীবিত থাকতেই সেই উপায়গুলো চালু হয়ে গিয়েছিল, বেশ কিছু জায়গায় সেগুলো শুরু হয়ে গিয়েছিল, এবং যেগুলো তিনি জীবিত থাকতে সম্পন্ন হয়নি, তার শরীর যাওয়ার কিছু বছর পরেই সেগুলো শুরু হয়ে গিয়েছিল। বর্তমান সময়ে ভারতের যে উন্নতি আমরা দেখি, ভারত যেভাবে উন্নতির দিকে এগিয়ে চলছে, তার পিছনে সবথেকে বড় অবদান হলো স্বামী বিবেকানন্দের। স্বামীজি প্রত্যক্ষভাবে কোনো দেশের সংগ্রামে বা রাজনীতির মধ্যে যাননি। তিনি কি করেছেন? দেশকে স্বাধীন হওয়ার জন্য, এবং শুধু স্বাধীন হলেই তো হবে না, স্বাধীন হওয়ার পরে দেশের সেই স্বাধীনতা রক্ষা করে দেশকে ক্রমাগত উন্নতির দিকে, ক্রমাগত সব বিষয়ে দেশের ভালোর জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য স্বামীজি এমন কিছু দিয়ে গেছেন তার বক্তৃতা, তার লেখার মধ্যে দিয়ে, এবং এমন কিছু কাজ শুরু করে দিয়ে গেছিলেন, যার ফলে কিন্তু সেগুলো অবলম্বন করে বা সেই পথ বা সেই আদর্শ অবলম্বন করে চলে আজকে ভারত অনেক উচ্চ স্থানে চলে এসেছে। স্বামীজি চেয়েছিলেন যে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনে লবে। ভারত শ্রেষ্ঠ আসনে ছিল, পরাধীন হওয়ার পর ভারতের সেই শ্রেষ্ঠ আসন থেকে ভারতের অনেক অবনতি হয়েছিল, ভারত দেশের বা ভারতবর্ষের। স্বামীজি সেটা অক্ষরে অক্ষরে বা প্রতি পদে অনুভব করেছিলেন যে ভারতের কি দুরবস্থা, কি চরম অবস্থা ছিল। কেন স্বামীজি এমনভাবে অনুভব করতে পেরেছিলেন? কারণ স্বামীজি সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরেছিলেন। পরিব্রাজক অবস্থায় স্বামীজি ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চতুর্দিকে ঘুরে এটা মর্মে মর্মে অনুভব করেছিলেন যে ভারতের কোথায় কোথায় দুরবস্থা হয়ে আছে, এবং কি করলে, কোন পথে চললে, কোন উপায় অবলম্বন করলে
ভারত আবার তার গৌরব, তার মহিমা ফিরে পাবে। স্বামীজি ঠিক সেইগুলোই তার বক্তৃতার মধ্যে দিয়ে, তার লেখার মধ্যে দিয়ে ভারতবাসীর কাছে সেটা প্রচার করে গেছেন। তখন ভারতের মানুষজন সেটা বুঝতে পারেনি, কারণ স্বামীজির এই সূত্রগুলো বোঝার জন্য সেরকম শিক্ষিত মানুষ দরকার ছিল। যারা বুঝেছিলেন তারা কিন্তু সেগুলো স্বামীজির সময়ে এবং স্বামীজির শরীর যাওয়ার পরেই সেগুলো শুরু করে দিয়েছিলেন। ধীরে 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 দেশ যত শিক্ষিতর হার দেশে বাড়ছে, যত শিক্ষা ব্যবস্থা উন্নত হচ্ছে, স্বামীজির সেই আদর্শগুলো, স্বামীজির সেই উপায়গুলো, পথগুলো সবাই অবলম্বন করে চলছে। আর এই আদর্শ দেখেই স্বামীজির সেই জন্মদিনকে যুব দিবস হিসাবে ঘোষিত করে দেওয়া হলো। কারণ স্বামীজির আশা ছিল যুবকদের প্রতি, যুবক যুবতীদের প্রতি, যে তারাই দেশের ভবিষ্যৎ, তারাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, স্বামীজি কিন্তু শুধুমাত্র যুবক যুবতীদের জন্য বলে যাননি, তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন যুবক যুবতীদের কাজের প্রতি, কিন্তু বলে গিয়েছিলেন সমগ্র দেশবাসীর জন্য। কারণ আমাদের দেশের সবাইকে একত্রিত হয়ে এই উপায়গুলো অবলম্বন করে চলতে হবে, তা না হলে দেশের উন্নতি সম্ভব নয় বা দেশের সার্বিক উন্নতির পথে চলা সম্ভব নয়। সেই জন্য স্বামীজি যেই সব উপায়গুলো বা সূত্রগুলো দিয়েছিলেন, তার 5টা উপায়ের কথা আমি বলেছিলাম। তার মধ্যে 2টো উপায় গতকাল আলোচিত হয়েছিল, আজকে 3টে উপায়ের কথা আলোচনা করব। গতকাল 2টো উপায় আলোচনা হয়েছিল। প্রথমটা ছিল সারা বিশ্বে ভারতের স্থান বা সারা বিশ্বে ভারতবর্ষের স্থান, সেটা বলেছিলাম আমি স্বামীজির কথা দিয়ে। দ্বিতীয় উপায় স্বামীজি বলেছিলেন ধর্মের সার্বজনীনতা, অর্থাৎ ভারতের মহিমা, গৌরব, সংস্কৃতি সব কিছু প্রথমে জানতে হবে, জেনে ভারতবর্ষের স্থান কোথায়, সারা পৃথিবীর মধ্যে ভারত কেন এত গুরুত্বপূর্ণ, সেগুলো আলোচিত হয়েছিল। সেটা যখন বেশিরভাগ ভারতবাসীরাই জানে না, সেই জন্যই স্বামীজি এটাকে সবার আগে জানতে বলেছেন, যে ভারতবর্ষ যে কি দেশ সেটা সম্বন্ধে আগে ভারতবাসীকে খুব ভালোভাবে জানতে হবে। জানার পর ভারতবর্ষের মানুষরা বুঝবে যে সারা পৃথিবীতে ভারতবর্ষের গুরুত্ব কোথায়, কেন ভারতবর্ষ এত গুরুত্বপূর্ণ, ভারতের এত মহিমা কেন, কেন সব দেশের নজর ভারতবর্ষের প্রতি। তা না হলে ভারতবর্ষকেই দখল করার জন্য এত এত আক্রমণ, এত এত অত্যাচার কেন সইতে হয়েছে ভারতবাসীকে? কারণ কি? ভারতবর্ষে এমন কি আছে যার জন্য ভারতকে এইরকমভাবে অত্যাচারিত হতে হয়েছিল ভারতবর্ষের মানুষকে? সেই ভারতবর্ষের গৌরব মহিমা কিছু তো আছে, না হলে এইরকম হবে কেন? সেটা জানতে হবে। বেশিরভাগ ভারতবাসীরা এটা জানে না। বর্তমান সময়ে অনেকেই জানছে, কিন্তু আরও জানতে হবে। ভারতের সংস্কৃতি, ভারতের সভ্যতা এত উন্নত, সারা পৃথিবীর কোনো দেশে এত উন্নত সংস্কৃতি সভ্যতা নেই যেটা ভারতবর্ষে ছিল। ভারতবর্ষ সব দিক থেকে সারা পৃথিবীর মধ্যে উন্নতি সবার আগে ভারতবর্ষে হয়েছিল। জ্যোতিষ, গণিত, তারপরে সংস্কৃতির এই গান বাজনার থেকে আরম্ভ করে সব দিক থেকে ভারত সেরা ছিল। কোনো দিক থেকে ভারতের কালচার পিছিয়ে ছিল না, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল। কিন্তু সেটাই বেশিরভাগ মানুষই জানে না। এটা খুব দুঃখের যে ভারতবাসী হয়ে ভারতের ধর্ম সংস্কৃতি সম্বন্ধে, ভারতের অতীত গৌরব সম্বন্ধে, ভারতের মহিমা সম্বন্ধে তারা জানেই না। সেই জন্য স্বামীজি এটার প্রতি এত গুরুত্ব দিয়েছিলেন, সবাইকে জানতে হবে এটা। দ্বিতীয়, ভারতের ধর্ম। ভারতের ধর্মটা কি? ভারতবর্ষের ধর্ম হলো সনাতন ধর্ম। সেই ধর্মের যে মূল আদর্শ সেটা হলো সার্বজনীনতা বা বিশ্বজনীনতা। ভারতবর্ষের ধর্ম এত উদার, সেইখানে কোনো হিংসা বিদ্বেষ নেই। ভারত এত বৈচিত্র্যের দেশ, প্রত্যেকটা রাজ্যে ভাষা আলাদা, শিক্ষা আলাদা, আচার ব্যবহার আলাদা, খাওয়া দাওয়া আলাদা,
এত বৈচিত্র্য ভারতবর্ষে, তবুও আমরা এত বৈচিত্র্যের মধ্যেও এক ছন্দে ভারতবাসীরা চলছে, একই সূত্রে তারা বাঁধা রয়েছে। সবাই ভারত মাতার সন্তান, সবাই যে যার ধর্ম পালন করে চলছে। এই যে ধর্মের একত্রীকরণ, এই যে ধর্মের মিল, এটাই হলো সার্বজনীনতা, এটাই ভারতের সনাতন ধর্মের মূল বৈশিষ্ট্য। শাক্ত, বৈষ্ণব, তারপর শৈব, যত ধর্মের ভাগ আছে, ভেদাভেদ আছে, সেগুলো থাকবে, কিন্তু এত কিছু নিয়েও তারা একসঙ্গে রয়েছে। একটা নিজস্ব অভিজ্ঞতার কথা আপনাদের এই প্রসঙ্গে বলি। একজন ভক্ত ফ্যামিলি, তো সেই ভক্ত ফ্যামিলিতে তারা 4 জন, স্বামী স্ত্রী, তার এক ছেলে এক মেয়ে। কি অদ্ভুত ব্যাপার দেখুন, সেই ছেলেটা আসতো আমাদের আশ্রমে, সে ভলেন্টিয়ারি কাজ করত। সে আমাদের আশ্রম থেকে, অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারা সঙ্গে যুক্ত হয়ে সে রামকৃষ্ণ মঠ মিশন থেকে দীক্ষা নিল। সে রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারা হয়ে গেল। তার দিদি ছিল, তার দিদির ভালো লাগতো ভারত সেবা সংঘ, তার দিদি ভারত সেবা সংঘের থেকে দীক্ষা নিল। সে ভারত সেবা সংঘের ভাবধারার হয়ে গেল। একই বাড়িতে, খুব ভালো করে বুঝবেন, তার মা, মানে ওই ছেলেটার মা, তার রামদাস কাঠিয়া বাবার ওই ভাবধারা খুব ভালো লাগে, সে কাঠিয়া বাবার আশ্রম থেকে দীক্ষা নিল। আর তার যে বাবা, সেই ছেলেটার বাবা, তার হলো ভালো লাগে এই মানে ইস্কনের এইটা, মানে বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, সেটা, সে সেখান থেকে দীক্ষা নিল। তাহলে আপনি ভাবুন, একই ফ্যামিলিতে 4 জন, মা বাবা ছেলে মেয়ে, তারা 4 জন 4 জায়গায় দীক্ষা নিয়ে তারা কিন্তু দিব্যি তাদের বাড়িতে ঠাকুর ঘরে তারা সেইভাবে পুজো দিচ্ছে এবং সবাই একই সঙ্গে মিল করে আনন্দে রয়েছে। এইবার বলুন যে আমাদের ভারতবর্ষে এই ধর্মের উদারতা, এই স্বাধীনতা, এটা যদি না থাকতো তাহলে এইভাবে থাকা যেত? কখনো থাকতে পারতো না। তাই ভারতবর্ষের ধর্ম এত মহান, এত উদার, সেজন্য এটা সনাতন ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ, কোনো হিংসা বিদ্বেষ নেই। স্বামীজি তার শিকাগো বক্তৃতার মধ্যে বলেছিলেন, ভারতবর্ষের ধর্ম শিক্ষা দেয় গ্রহণ। ভারতবর্ষের ধর্ম কখনো বর্জন এই শিক্ষা দেয় না। তারা সেই ধর্ম সবাইকে গ্রহণ করে তার সেই ধর্মের পথ ধরে এগিয়ে চলতে বলে, কিন্তু তার জন্য অপর ধর্মকে হিংসা বিদ্বেষ করতে বলে না, অপর ধর্মের সঙ্গে মনোমালিন্য করতে বলে না, অপর ধর্মের সঙ্গে হানাহানি, তারপরে সংঘর্ষ, লড়াই, এগুলো করতে বলে না। যে ধর্ম তোমার ভালো লাগে সেই ধর্ম নিয়ে তুমি এগিয়ে চলো, জীবনযাপন করো, উদ্দেশ্য একটাই, ঈশ্বর লাভ করা। সেটা তুমি যে ধর্মই গ্রহণ করো না কেন, চলো তোমার সেই পথ ধরে ঈশ্বর লাভের পথে। কিন্তু যেই ধর্ম গ্রহণ করে তুমি হিংসা বিদ্বেষ করবে, অপরকে অত্যাচার করবে, অপরের প্রতি ধর্মের নামে তোমার স্বার্থ সিদ্ধি করবে, তাহলে সেই ধর্ম সনাতন ধর্মের মধ্যে পড়ে না। সেই ধর্মকে ভারতবর্ষের এই সনাতন ধর্ম সেটা এই শিক্ষা দেয় না। সেই জন্য সনাতন ধর্ম যদি আপনি মানেন তাহলে উদারতা থাকবে, ধর্মের ব্যাপারে আপনি উদার থাকবেন, ধর্মকে নিয়ে কখনো কারোর সঙ্গে তর্কাতর্কি, মনোমালিন্য, বিদ্বেষ করা যাবে না। এই ছিল স্বামীজির শিক্ষা। সেই জন্য এই ধর্ম হলো সর্বজনীন, তাই ধর্মের সার্বজনীনতা স্বামীজি বলেছিলেন। এটা হলো একটা উপায়, এইটা ধরে চলতে হবে। তৃতীয় উপায়ের মধ্যে আসছি। তৃতীয় উপায় হিসাবে স্বামীজি বলেছিলেন শিক্ষা ব্যবস্থার উন্নতি ও সম্প্রসারণ। স্বামীজি যখন এই কথা বলেছিলেন তখন ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ ছিল, অন্তত শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে। আপনারা সবাই জানেন এটা, যে ভারতবর্ষের একটা সময় ছিল
যেখানে নারী শিক্ষা ছিলই না। পরে স্বামীজির উদ্যোগে ভগিনী নিবেদিতা এবং স্বামীজির আরও সব শিষ্যরা মিলে, অর্থাৎ গৃহী ত্যাগী শিষ্যরা, তাদের সবার উদ্যোগে এইরকম শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল। পরে তো স্বামীজি সেটা করে দিয়ে গেলেন। রামকৃষ্ণ মঠ প্রথমে করে মিশন হলো, মঠ মিশন হলো, তার পার্থক্যটা কি হলো? স্বামীজি এই নির্দেশ দিয়ে গেলেন, মঠে ঠাকুরের সেবা, মন্দির পূজা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, পাঠ, আলোচনা এগুলো চলবে, কিন্তু মিশন কি করবে? মিশন এই দেশের জন্য সেবামূলক কাজে লাগবে। কি সেবা দেবে? শিক্ষার ব্যবস্থার সেবা দেবে, চিকিৎসা ব্যবস্থার সেবা দেবে, মানুষের দুর্গতিতে সেবা করবে। দেখুন, রামকৃষ্ণ মিশন কিন্তু সারা পৃথিবী জুড়ে সেই কাজই করছে। শিক্ষা ব্যবস্থার সেবা দিচ্ছে, চিকিৎসা ব্যবস্থার সেবা দিচ্ছে, এমনকি মানুষের যে কোনো দুর্যোগে বিপদে রামকৃষ্ণ মিশন ছুটে যাচ্ছে সেবার জন্য। এটা কার উদ্যোগে হয়েছে? কে এগুলো করেছিলেন? অবশ্যই ঠাকুরের নির্দেশে তার প্রিয় শিষ্য, তার প্রিয় সন্তান, প্রিয় পার্ষদ স্বামী বিবেকানন্দ, তিনি এগুলো করেছিলেন এবং সেটা নিজে প্রচলন করে দিয়ে গেলেন, সেটা শুরু করিয়ে দিয়ে গেলেন এবং সেটা কন্টিনিউ করে গেল তার শিষ্যরা, তার গুরু ভাইরা। সেই সঙ্গে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, একজন গ্রাম্য মহিলা, কে তিনি? আমাদের জগৎজননী শ্রীমা সারদা দেবী। তিনি সেগুলো এত খুশি মনে সবাইকে করতে বলতেন। নিবেদিতা স্কুলে ভর্তি করার জন্য অনেক অভিভাবককে, অর্থাৎ মাতা পিতাকে মা সারদা নিজে বলেছেন যে ছেলে মেয়েকে, তোমাদের মেয়েকে গিয়ে নিবেদিতার স্কুলে ভর্তি করিয়ে দাও, সেখানে শিক্ষা গ্রহণ করবে। মাও চাইতেন যে সব মেয়েরা শিক্ষিত হয়ে উঠুক, শিক্ষার ব্যবস্থা চালু হোক, এই দেশে সবাই পড়াশোনা করুক, শিক্ষিত, গ্রামে গঞ্জে শিক্ষার আলো পৌঁছাক, এটা শ্রীমা সারদা দেবীও চাইতেন। সেই জন্য এই শিক্ষা ব্যবস্থার প্রচলন হলো। এই শিক্ষা সম্বন্ধে স্বামীজি কি বলে গিয়েছিলেন? স্বামীজির সেই বিখ্যাত কথা, স্বামীজি বললেন, মানুষের ভিতর যে পূর্ণত্ব প্রথম হইতেই বর্তমান, তাহারই প্রকাশ সাধনকে বলে শিক্ষা। কত গুরুত্বপূর্ণ, কত দারুণ কথা দেখুন। মানুষের ভিতরে যে পূর্ণত্ব প্রথম হইতেই বর্তমান, অর্থাৎ এই পূর্ণত্ব বলতে গিয়ে কি বলেছেন স্বামীজি? পূর্ণত্ব কথাটা কি? পূর্ণত্ব বলতে স্বামীজি বুঝিয়েছেন যে মানুষ কি? মানুষ হলো সেই অমৃতে, সেই ঈশ্বরের সন্তান। তাই মানুষের ভিতরে যে পূর্ণত্ব রয়েছে সেটা মানুষ বুঝতে পারছে না। মানুষ যখন শিক্ষা গ্রহণ করবে, এই শিক্ষার আলোকেই মানুষ তার প্রকৃত যে পরিচয়, যে প্রকৃত সে কি, সেটা শিক্ষার আলোর দ্বারাই বুঝতে পারবে। এই পূর্ণতা বাইরে নেই, তার জ্ঞানের পূর্ণতা প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। স্বামীজি বলছেন, শিক্ষার আলোর দ্বারা এই যে পূর্ণতার প্রকাশ, সে যে শ্রেষ্ঠ জীব, সে যে অনেক কিছু করতে পারে, তার চেষ্টার দ্বারা সে যে অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে, সে যে পরাধীন নয়, সে যে স্বাধীন, তার ব্যক্তিত্ব, তার সত্তা যে ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে চলার জন্য, এগুলো বোঝানোর জন্য শিক্ষা দরকার। এই শিক্ষার আলো যখন মানুষের মধ্যে আসবে, মানুষ তখন তার ভেতরের যে শক্তি, সেটার জাগরণ ঘটবে এবং মানুষ বুঝতে পারবে যে সে প্রকৃত কি। সেটাই স্বামীজি এখানে বুঝিয়েছেন। স্বামীজি পরে বললেন, সুতরাং উপদেষ্টার কর্তব্য কেবল পথ হইতে বাধা বিঘ্নগুলি সরাইয়া দেওয়া। এই শিক্ষার পদ্ধতিটা কেমন হবে? আমরা মানুষকে এই শিক্ষার আলোতে আনবো। তারা যে পরাধীন নয়, তারা যে স্বাধীন, তারা যে অনেক কিছু করতে পারে, তাদের মধ্যে যে ঐশ্বরিক শক্তি আছে, এইটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তাই স্বামীজি বলেছিলেন, এই গতানুগতিক যে জাগতিক শিক্ষা, এর মধ্যে ছেলে মেয়েদের আবদ্ধ করে রাখলে হবে না। কি করতে হবে? তাদের আধ্যাত্মিক শিক্ষা দিতে হবে। দেখুন, বর্তমান সময়ে
এটা অনেক জায়গাতেই শুরু হয়েছে, কিন্তু এখনো বেশ কিছু জায়গা আছে যেইখানে ছেলে মেয়েদের শুধু গতানুগতিক জাগতিক শিক্ষা দেওয়া হয়, আধ্যাত্মিক শিক্ষা তাদেরকে দেওয়া হয় না। কি অবস্থা দেখুন, অনেক বাড়িতে আছে এই আধ্যাত্মিক শিক্ষাটা বাড়িতেই সবার আগে দিতে হয়। মা বাবাকে, দাদু ঠাকুমাকে, দাদা দিদিদেরকে, এই ছোট তাদের ভাই বোনদের বা ছাত্রছাত্রীদেরকে, ছেলে মেয়েদেরকে, নাতি নাতনিদেরকে বাড়ির থেকে আধ্যাত্মিক শিক্ষা দিতে হয়। আগেকার দিনে তো তাই ছিল। রামায়ণ মহাভারত মা বাবার মুখ থেকে, দাদু ঠাকুমার মুখ থেকে শুনে শুনে ছেলে মেয়েদের এগুলো মুখস্থ হয়ে যেত। তারা অনেক ঘটনা জেনে যেত রামায়ণ মহাভারতে, শাস্ত্র পাঠ হতো। ছেলে মেয়েরা ছোট বয়স থেকে, আমি দেখেছি জানেন, একটা বাড়িতে কত বয়স হবে, 7 বছর বয়স হবে মেয়েটার, 5 থেকে 7 এর মধ্যে হবে, সে কি সুন্দর করে লক্ষ্মীর পাঁচালী পাঠ করছে, ভাবতে পারেন? একদম সুর ছন্দ দিয়ে কত সুন্দর লক্ষ্মীর পাঁচালী পাঠ করছে। ছোট ছোট ছেলে মেয়েরা সুর ছন্দ নিয়ে কত সুন্দর গীতা চ্যান্টিং করছে, গীতা পাঠ করছে। এখন এগুলো শুরু হয়েছে। তাই এই আধ্যাত্মিক আলো আপনাদের সন্তানদের, নাতি নাতনিদেরকে বাড়ির থেকেই দিন। তাদেরকে টিভির সামনে বসিয়ে রাখা, তাদেরকে নিয়ে নানা রকম আলোচনা, যেগুলো প্রয়োজন নেই, দরকার নেই, সেগুলো করা, সেগুলো একদম বন্ধ করুন। তাদেরকে নিয়ে গিয়ে পার্কে ঘুরিয়ে আনা, তাদেরকে নিয়ে গিয়ে মার্কেটিং করা, এগুলো না করে বরঞ্চ তাদেরকে আধ্যাত্মিক শিক্ষা দিন। জাগতিক শিক্ষা তো তারা স্কুলে, প্রাইভেট টিউশনিতে পাচ্ছে, কিন্তু আধ্যাত্মিক শিক্ষা সেটা তো আপনাদের দিতে হবে। স্বামীজি চেয়েছিলেন সেটা স্কুলেও শুরু হোক, স্কুলগুলোতেও এরকম আধ্যাত্মিক শিক্ষা থাকুক। সেই জন্য স্বামীজি এই আগেকার দিনে যে গুরুকুল প্রথা ছিল, সেই গুরুকুলে গিয়ে যে শিক্ষা, সেটার উপরে ভীষণ জোর দিয়েছিলেন। সেই কারণে স্বামীজি বুঝতে পেরেছিলেন যে এই কলিযুগে গুরুকুল প্রথা শিক্ষা নেই, তাহলে উপায় কি করতে হবে। কলিযুগে স্বামীজি কি করলেন, এই রামকৃষ্ণ মিশনে শুধু স্কুলের কথা বললেন না, হস্টেল পদ্ধতি চালু করে দিলেন। যেখানে জানেন রামকৃষ্ণ মিশনের হস্টেলে থেকে তাদের জাগতিক শিক্ষার সঙ্গে আধ্যাত্মিক শিক্ষাও দেওয়া হয়। সাময়িক কিছু না কিছু ঘটনার জন্য মানুষ ভুল বোঝে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভালোভাবে না জেনে কখনো রামকৃষ্ণ মিশনের এই শিক্ষা ব্যবস্থাকে ভুল বুঝবেন না। এটাকে কখনো সম্পূর্ণ না জেনে ভুল বুঝবেন না। আমি নিজে হস্টেল দেখেছি, আমি নিজে ছেলেদেরকে অনেক কিছু শিখিয়েছি, তাদেরকে গীতা মুখস্থ। আপনারা ভাবতে পারেন, ট্রাইবাল ছেলে, আদিবাসী, তারা না দেখে গীতার 12 নম্বর অধ্যায়ের শ্লোক, 20টা শ্লোক মুখস্থ বলে দিচ্ছে। এমনকি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি আগরতলার কথা বলছি, আগরতলায় ছিলাম তখন, আগরতলায় রামকৃষ্ণ মিশন বিবেকনগর, সেইখানে গীতা চ্যান্টিংয়ের বাইরে কম্পিটিশন হয়েছিল আগরতলাতে। সেইখানে হস্টেলের ছেলেকে পাঠিয়েছিলাম, যারা গীতা চ্যান্টিং করতে পারে, এইরকম 4টে ছেলেকে পাঠিয়েছিলাম। তার মধ্যে থেকে একটা ছেলে সেই গীতা চ্যান্টিংকে প্রথম স্থান অধিকার করে এসেছে। তারা আদিবাসী ছেলে, প্রথম স্থান গীতা চ্যান্টিংয়ে অধিকার করেছে, এবং 3য় স্থান অধিকার করেছে রামকৃষ্ণ মিশনের হস্টেলের ছেলে। তখন আমি হস্টেলের দায়িত্বে ছিলাম। ভাবতে পারেন, সারা ত্রিপুরা ডিস্ট্রিক্টে, তারা ত্রিপুরা রাজ্যে সেই গীতা চ্যান্টিংয়ের কম্পিটিশনে প্রথম হয়েছে রামকৃষ্ণ মিশনের হস্টেলের একটা ছেলে, সে আদিবাসী ছেলে। ভাবুন, আধ্যাত্মিক শিক্ষা দেওয়া যায় না, আবার সেই ছেলেটা স্কুলে তাদের ছাত্রদের মধ্যে পড়াশোনায় সব থেকে ভালো। সে জাগতিক শিক্ষা গ্রহণ করছে এবং আধ্যাত্মিক শিক্ষাও গ্রহণ করছে, দুটোতেই পারদর্শী হয়ে উঠছে। এটাই স্বামীজি চেয়েছিলেন, যে আধ্যাত্মিক শিক্ষাও থাকবে, জাগতিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা। এটা রামকৃষ্ণ মঠ মিশনের স্কুলে, হস্টেলে যেসব ছেলেমেয়েরা পড়ে না, যারা বাইরে স্কুলে পড়ে, ঠিক আছে পড়ুক,
বাইরের জাগতিক শিক্ষা তারা গ্রহণ করুক, কিন্তু আপনারা বাড়িতে আধ্যাত্মিক শিক্ষাগুলো দেওয়ার ব্যবস্থা করবেন। এখন বেশিরভাগ সংসারে, পরিবারে এগুলো অনেকটাই কমে গেছে এবং অনেক পরিবারে এগুলো নেই বললেই চলে। কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনের যে ভক্ত পরিবার, তাতে এরকম হলে ভীষণই সেটা দুঃখ কষ্টের ব্যাপার। আপনাদেরকেও যেমন আধ্যাত্মিকতা নিয়ে চলতে হবে, ছেলে মেয়েদেরকেও ছোটোর থেকে সেই শিক্ষা গ্রহণ করাতে হবে। তাদেরকে সন্ধ্যা বন্দনার মধ্যে বসাতে হবে, সেগুলো শেখাতে হবে। গীতা চ্যান্টিং, লক্ষ্মীর পাঁচালী পাঠ, রামায়ণ মহাভারতের ছোট ছোট ঘটনা, শিক্ষামূলক গল্প, এগুলো সব করাতে হবে। দেখবেন অনেক জায়গায় অনেক মহারাজরা এইরকম বাচ্চাদের ক্লাস নেন। যেমন বিবেকানন্দের যে বাড়ি, যেটা সিমলাতে রয়েছে, বিবেকানন্দ কলকাতার সিমলাতে বিবেকানন্দের পৈতৃক ভিটা, যেখানে আমাদের আশ্রম তৈরি হয়েছে, সেইখানে বাচ্চাদের নিয়ে নানা রকম অনুষ্ঠান হয়, সেখানে ক্লাস হয়, সেখানেও আপনারা দিতে পারেন। এগুলো করে এই শিক্ষা ব্যবস্থাটাকে এমন করতে হবে, দুই দিকেই শিক্ষা তাদের গ্রহণ করাতে হবে। এটা আপনাদের দায়িত্ব, বাবা মার দায়িত্ব, দাদু ঠাকুমার দায়িত্ব, এটা পরিবারের দাদা দিদি যারা গুরুজন আছেন তাদের দায়িত্ব, যে সেই পরিবারে ছোটদেরকে ছোট থেকেই আধ্যাত্মিক শিক্ষা এবং জাগতিক শিক্ষা দুটোই দিতে হবে। রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর এটা শিক্ষার জন্য প্রথম কর্তব্য, এগুলো করা। নিজেরাও আধ্যাত্মিকতার মধ্যে থাকবেন, ছেলে মেয়েদেরও সেই শিক্ষা দেবেন। এইরকম শিক্ষা ব্যবস্থা স্বামীজি চেয়েছিলেন। তো সেই জন্য স্বামীজি বলেছিলেন, শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে হবে না, তারা গ্রন্থ কীটে পরিণত হবে, বইয়ের পোকাতে পরিণত হবে, আর জাগতিক স্বার্থ সিদ্ধির জন্যই তারা পড়াশোনা করবে। মানুষকে সাহায্য করা, উপকার করা, এগুলো তারা কখনোই করবে না। তারা এক একটা স্বার্থপর তৈরি হবে জাগতিক শিক্ষায়। যদি আধ্যাত্মিক শিক্ষা সঙ্গে থাকে, তাহলে অন্তত তারা স্বার্থপর হবে না, পরের জন্য কিছু করবে, উদার মনের তারা হবে, তাদের উচ্চ চিন্তা ভাবনা হবে। আর এই উদার মন, উচ্চ চিন্তা ভাবনা নিয়ে তারা শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে তারা অনেক মানুষের সেবা করবে। শুধু স্বার্থের কথা ভাববে না, তারা স্বার্থপর হয়ে বাঁচবে না, তারা নিজেরাও বাঁচবে, অপরকেও বাঁচতে সাহায্য করবে। এটাই শিক্ষার ব্যবস্থা স্বামীজি বারবার চেয়েছিলেন এবং বলেছিলেন, এই শিক্ষা ব্যবস্থায় জানি ভারতবর্ষে চারিদিকে শুরু হয়। স্বামীজি নিজে এই শিক্ষার ব্যবস্থার কিছুটা চালু করে দিয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনে এগুলো হয়েছে। রামকৃষ্ণ মঠ মিশনে এমন অনেক জায়গা আছে যেখানে স্কুল নেই, কিন্তু কোচিং সিস্টেম করে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। সেখানে স্কুল ব্যবস্থা নেই, কিন্তু কোচিং আছে। সেখানে একদম ছোট থেকে বড় পর্যন্ত, অর্থাৎ ধরুন ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বাচ্চাদেরকে কোচিংয়ের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। রামকৃষ্ণ মঠ মিশন অনেক লাইব্রেরি আছে, যেখানে ছাত্রছাত্রীদেরকে আধ্যাত্মিক বই এবং তাদের এই পড়াশোনার যে সাবজেক্ট বুক, সেগুলো রেখে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। করছে তো রামকৃষ্ণ মঠ মিশন। শুধু যে রামকৃষ্ণ মঠ মিশন করছে তা না, এখন বাইরে অনেক সংস্থা, অনেক প্রতিষ্ঠান, অনেক আশ্রম এগুলো শুরু করেছে। সুতরাং এই শিক্ষার আলোই স্বামীজি চেয়েছিলেন। এগুলো শুধু শহরের মধ্যে নয়, গ্রামে গঞ্জে, হলিতে গলিতে, চতুর্দিকে এই শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। আর এই কাজ সবাইকে মিলে করতে হবে। এই রকম উন্নত শিক্ষা স্বামীজি চেয়েছিলেন। সুতরাং স্বামীজির শিক্ষা ব্যবস্থার মূল যে উদ্দেশ্য ছিল, সেটা হলো জাগতিক শিক্ষার সঙ্গে আধ্যাত্মিক শিক্ষাও সকল দেশবাসীর, সকল ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে দিতে। এই শিক্ষা সবাই গ্রহণ করবে। বয়স্ক মানুষ যারা, তারাও আধ্যাত্মিক শিক্ষা নিয়ে, আধ্যাত্মিক শিক্ষার আলোতে তাদের জীবনকে এগিয়ে চলবে। তাদের তো আর জাগতিক শিক্ষার দরকার নেই, তারা আধ্যাত্মিক শিক্ষা নিয়ে জীবনযাপন করবে। এটাই স্বামীজির উদ্দেশ্য ছিল। তাই এই রকম উন্নত ধরনের শিক্ষা ব্যবস্থা স্বামীজি চেয়েছেন। বর্তমান সময় কিন্তু স্বামীজির সেই উদ্দেশ্য, উপায় অবলম্বন করে
সেই শিক্ষা ব্যবস্থা এখন ভারতবর্ষে অনেক উন্নত হয়েছে। আমাদের সবার প্রচেষ্টায় আরও উন্নত হবে। স্বামীজির এই উদ্দেশ্য আমরা 100 ভাগ পূরণ করতে পারবো। এই প্রতিজ্ঞা আমাদেরকে গ্রহণ করে, এই সংকল্প নিয়ে আমাদেরকে চলতে হবে যে আমরা ভারতবাসীরা কেউ নিরক্ষর থাকবো না, কাউকে নিরক্ষর রাখবো না, সবার কাছে শিক্ষার আলো পৌঁছে দেব। এবং সেই শিক্ষা শুধু স্বার্থসিদ্ধির শিক্ষা নয়, শুধু জাগতিক শিক্ষা নয়, সেটা আধ্যাত্মিক শিক্ষা। এই আধ্যাত্মিক শিক্ষার আলোতেই সে আলোকিত হয়ে উঠবে এবং তার জীবনের উদ্দেশ্য পূরণ করবে। সে নিজেও বাঁচবে, অপরকেও বাঁচতে সাহায্য করবে। এই শিক্ষা ব্যবস্থায় স্বামীজির ছিল তৃতীয় উপায় হিসাবে। স্বামীজি বলেছিলেন যে শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং তার সম্প্রসারণ। স্বামীজির এই শিক্ষা ব্যবস্থার মূল কথা ছিল ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। এটা আমাদের খুব জানা কথা, আমরা এই কথাটা অনেকবার শুনেছি। আর এই পদ্ধতিতেই কিন্তু শিক্ষা ব্যবস্থা শুধু যে রামকৃষ্ণ মঠ মিশনে চলে তা না, আজ সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলাতে এগুলো ছড়িয়ে পড়েছে যে ম্যান মেকিং এডুকেশন এবং ক্যারেক্টার বিল্ডিং। স্বামীজি চাইতেন যে মানুষ তৈরি হবে কিসের দ্বারা? তার চরিত্র বলের দ্বারা। এই কথা স্বামীজি বারবার বলতেন। তাই স্বামীজি বলেছিলেন, বা স্বামীজির ইচ্ছা ছিল এটা, যে ছাত্রছাত্রীদের মধ্যে এই চরিত্র বল আসবে, শিক্ষা গ্রহণ করবে, তার সঙ্গে তাদের মধ্যে স্বদেশ প্রীতির জাগরণ ঘটবে, নিজের দেশকে তারা ভালোবাসবে। জাতীয়তাবাদ, ভারত প্রেম, এইগুলো স্বামীজির খুবই প্রিয় ছিল। তো স্বামীজি চাইতেন যে তারা যদি দেশকে ভালোবাসে, দেশের কৃতি সন্তান হয়ে ওঠে, তাহলে এই দেশের গৌরব এবং দেশের মহিমা আরও উজ্জ্বল হবে। তাই ভারতের কৃতি সন্তান হতে স্বামীজি আহ্বান করেছিলেন ভারতের ছাত্রছাত্রীদেরকে, যুব সমাজকে, যে তোমরা এমনভাবে শিক্ষা গ্রহণ করো, এমনভাবে নিজেদের চরিত্র গড়ে তোলো যে তোমাদের দ্বারা এই দেশের মান সম্মান বৃদ্ধি পাবে এবং গৌরব বাড়বে। তাই স্বামীজি বারবার বলে গিয়েছিলেন যে শিক্ষা পদ্ধতি হবে এইভাবে, স্কুল কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন স্থানে যে শিক্ষা পদ্ধতি চলছে বিভিন্ন জায়গায়, সব জায়গাতেই তাদের আদর্শ এটা থাকবে যে ম্যান মেকিং এডুকেশন এবং ক্যারেক্টার বিল্ডিং। এরপরে স্বামীজির যে চতুর্থ উপায়টা ছিল, সেখানে স্বামীজি বলেছিলেন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও সম্প্রসারণ। এটা কেন স্বামীজি বললেন? কারণ স্বামীজি সারা দেশে ঘুরে ঘুরে এটা দেখেছিলেন যে ভারতবর্ষের মানুষের সেই সময় স্বাস্থ্য ব্যবস্থা যে, অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা, সেটা ভীষণই খুব নিম্নমানের ছিল, যার ফলে অনেক মানুষই উপযুক্ত চিকিৎসার অভাবে তাদের মৃত্যুবরণ করতে হতো এবং সেইখানে চিকিৎসা ব্যবস্থা পৌঁছতই না। আর যতটুক ছিল সেটা দিয়ে তাদের জীবন রক্ষা করা যেত না। এটার জন্য উন্নত মানের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সঙ্গে স্বামীজি কি চেয়েছিলেন, কি বলেছিলেন স্বামীজি? যেটা প্রত্যেকটা ভারতবাসীকে বা প্রত্যেকটা ভারতের পরিবারকে, তার সংসারের মানুষকে এগুলোকে পালন করে চলার জন্য। সেটা কি? প্রথম হলো স্বামীজি বলেছিলেন যে একটা নিয়মিত জীবনযাপন করা, যেটাকে আমরা বলি না রুটিন লাইফ, এটা খুব দরকার। কারণ হিসাবে এটা বলা হয় যে যেই মানুষ নিয়মিতভাবে, অর্থাৎ রুটিন লাইফ মানে জীবনযাপন করে, একটা সকাল থেকে রাত পর্যন্ত একটা নিয়মের মধ্যে সে দৈনন্দিন জীবনযাপন করে, সেই মানুষটা অনেক বেশি সুস্থ থাকে। আর যেই মানুষের কোনো নিয়ম নেই, কোনো রুটিন নেই, যখন ইচ্ছা খাচ্ছে, যখন ইচ্ছা শুচ্ছে, যখন ইচ্ছা কাজ করছে, যে নাকি এই নিয়ম বহির্ভূত হয়ে জীবনযাপন করে, রুটিন ছাড়া
লাইফ লিড করে, স্বামীজি কথা অনুযায়ী তার জীবনে এই রোগ অনেক বেশি হয়। এটা কিন্তু পরীক্ষিত সত্য। চিকিৎসা বিজ্ঞান আজকে কিন্তু সেই কথাই বলছে। তারা বারবার বলছে মানুষকে যে যদি দীর্ঘদিন সুস্থ থাকতে হয়, শরীরকে নীরোগ রাখতে হয়, তাহলে সবার প্রথম দরকার রুটিন লাইফ, নিয়মানুবর্তী হয়ে জীবনযাপন করা। সকাল থেকে রাত পর্যন্ত একটা সময়ে আপনার খাওয়া, ঘুমানো, কাজ করা সব একটা সময়ের মধ্যে করার অভ্যাস তৈরি করুন, যেটাকে বলে রুটিন লাইফ। দেখুন, স্কুল থেকে আরম্ভ করে সব জায়গায় যেখানে যেখানে এই শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে অফিস আদালত যাই চলছে, সেখানে যদি টাইম মেনটেন না হয়, একটা নিয়মের মধ্যে সব কিছু না চলে, সেখানকার ব্যবস্থাটা কি ঠিক থাকবে? সেটা একদম ভেঙে তছনছ হয়ে যাবে। ঠিক তেমনি মানুষের জীবনটাকেও এইরকম চোখে দেখতে হয় যে আমাদের জীবন হলো ভগবানের অমূল্য দান। এই অমূল্য মানব জীবন আমরা হেলাফেলায় নষ্ট করে দিতে পারি না। তাই এই জীবনকে সুস্থ রাখতে হলে, আধ্যাত্মিক সাধনা আরাধনা ঠিকভাবে করতে হলে এবং জাগতিক সব কাজকর্ম ভালোভাবে করতে হলে, দিনের পর দিন জীবনের উন্নতির দিকে চলতে হলে অবশ্যই আপনাকে একটা রুটিন লাইফ লিড করতে হবে। এটা প্রথম প্রয়োজন। দ্বিতীয় কি বলেছিলেন স্বামীজি? দ্বিতীয় দরকার নিত্যদিন একটু শরীর চর্চা করা, একটু ব্যায়াম করার কথা স্বামীজি বলেছিলেন। স্বামীজি নিজেও করতেন আর এটা করার কথা বলেছিলেন। এই শরীর চর্চা করলে সারাদিনে বেশিক্ষণ নয়, আপনার সময় হিসাবে 24 ঘন্টার মধ্যে 15 মিনিট, 20 মিনিট, খুব বেশি হলে 30 মিনিট একটু শরীরচর্চা যদি করা হয়, তাহলে শরীর কিন্তু অনেক সুস্থ থাকে। যারা শরীরচর্চা করতে পারেন না, তারা একটু হাঁটাহাঁটি করবেন। অন্তত সারাদিনে 30 মিনিট অন্তত হাঁটবেন, এক নাগাড়ে হাঁটাহাঁটি করবেন। অনেকে আছে এক্সারসাইজ করেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো করবেন। বিভিন্ন এখন শরীরচর্চার জন্য নানা রকম ব্যবস্থা হয়েছে আমাদের রাজ্যে, দেশে, সমাজে, বিভিন্ন জায়গায় রয়েছে। এগুলো তো করাই যায়, কিন্তু সব থেকে ভালো এই রকম নিজের বাড়িতে এক্সারসাইজ করা। প্রত্যেক দিন একটু শরীর চর্চা করবেন। স্বামীজি সবাইকে এটা করতে, বিশেষ করে ইয়ং ছেলে মেয়েদের তো করতে বলেছিলেনই, এবং সবার জন্য এটা বলে গেছেন যে শরীর চর্চার অভ্যাস একটু রাখতে হবে যদি নিজেকে সুস্থ রাখতে হয়। তা না হলে ডাক্তারদেরই সুবিধা, তাদের কাছে ভিড় বাড়বে, অনেক গাদা গাদা পয়সা খরচ হবে এবং ভাতের থেকে বেশি ওষুধ খাবেন আপনারা। এটাই চলবে, ওষুধের উপর জীবন দাঁড়িয়ে থাকবে। কিন্তু রুটিন লাইফ করলে, একটু শরীর চর্চা করলে শরীর অনেক সুস্থ থাকে, সতেজ থাকে এবং নীরব থাকে। তার সঙ্গে আরেকটা কথা স্বামীজি বলেছিলেন। সেটা কি বলেছিলেন? স্বামীজি খাদ্য অভ্যাসের কথা বলেছিলেন, অর্থাৎ খাওয়া দাওয়ার প্রতি একটু নজর রাখতে বলেছিলেন। যখন যেটা ইচ্ছা খেয়ে নিলেন, যখন সময় মতন খাওয়া দাওয়া করলেন না, যখন যা মনে হলো, বয়সের কথা চিন্তা নেই, পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা নেই, নিজের শরীরের কি কন্ডিশন সেটার কথা চিন্তা নেই, লোভে লালসায় মানুষ অভক্ষ ভোজন করছে। এই অভক্ষ ভোজন করে করে আজকে মানুষের শরীর এত খারাপের দিকে যাচ্ছে, যার জন্য স্বামীজি বলেছিলেন মানুষের শরীরে বেশিরভাগ রোগ হয় খাদ্য খাবারের থেকে। এটা পরীক্ষিত সত্য। আজকে মেডিকেল সায়েন্স একই কথা বলছে। দেখুন স্বামীজি কি দারুণভাবে এইগুলো পয়েন্ট আউট করে গেছেন যে একটা মানুষকে সুস্থ থাকতে হলে 3টে জিনিস ভীষণ দরকার। এটা যদি কেউ মানে, আমি বলছি আপনারা আজকে গ্যারান্টি সহকারে লিখে নিন, স্বামীজির এই 3টে কথা যদি পালন করে কোনো মানুষ, সে অনেক সুস্থ সবল সতেজ থাকবে, অনেক বয়স পর্যন্ত সে ভালো থাকবে। সেটা কি? প্রথম, একটা রুটিন লাইফ তৈরি করতে হবে। দ্বিতীয়, কি করতে হবে? শরীর চর্চা করতে হবে নিত্যদিন। আর তৃতীয়, খাওয়া দাওয়ার প্রতি ব্যালেন্স আনতে হবে, সংযম আনতে হবে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ খাওয়া দাওয়ার থেকেই মানব শরীরে সব থেকে বেশি রোগ সৃষ্টি হয়।
সেই জন্য খাওয়া দাওয়ার প্রতি সংযম আনবেন, নিজের শরীর, নিজের বয়স এবং নিজের পরিবেশ পরিস্থিতি বুঝে সেইভাবে খাওয়া দাওয়া করতে হবে। তাই এই তিনটের প্রতি যদি মানুষ কন্ট্রোল আনতে পারে, সেইভাবে চলতে পারে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভারতবাসী, তাহলেই তারা অনেক সুস্থ সবল সতেজ থাকবে। সেই সঙ্গে স্বামীজি চেয়েছিলেন একটু উন্নত চিকিৎসা ব্যবস্থা। বর্তমান সময়ে কিন্তু ভারতবর্ষের সেই উন্নত চিকিৎসা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। বর্তমান সময়ে গ্রামে গঞ্জের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই চিকিৎসা ব্যবস্থা ছড়িয়ে পড়েছে, উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থা, যার ফলে মানুষ অনেক সুস্থ সবল হচ্ছে ঠিকই, কিন্তু তার মধ্যেও একটা কিন্তু আছে। কারণ আমি তো এই রামকৃষ্ণ মিশনে যুক্ত হওয়ার পর থেকে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে একটু টাচ আছে আমার। এখানে দেখেছি, আমি নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি, অনেক মানুষ আছে যাদের এটা ম্যানিয়া হয়ে গেছে যে ওষুধ না খেলে তারা ভালো থাকবে না, ওষুধের উপরেই তাদের জীবন চলছে, কারণ তারা এটা অভ্যাসে পরিণত করে ফেলেছে, কিছু একটা হলেই ওষুধ খাবে। কিন্তু এরা যদি এই স্বামীজির বলা এই নির্দেশগুলো একটুখানি জানতো, নিজের জীবনে পালন করত, তাহলে কিন্তু আজকে এই অবস্থা দাঁড়াতো না। করেনি, তারা জানে না বা শুনেও সেগুলোকে গুরুত্ব দেয়নি, সেই জন্য তাদের এই অবস্থা চলছে। সুতরাং আপনারা যখন জেনে নিলেন, আপনারা এবং আপনাদের পরিবারের যে ছেলে মেয়েরা আছে সবাইকেই বলবেন যতটা সম্ভব একটা রুটিন লাইফ লিড করতে, খাওয়া দাওয়ার প্রতি সংযম আনতে এবং সেই সঙ্গে প্রতিদিন একটু শরীর চর্চা করতে। এই তিনটে করলেই মানুষ অনেক সুস্থ সবল সতেজ থাকে এবং দীর্ঘদিন নীরব থাকতে পারে, তাদের রোগ বেশি হয় না। এই ব্যবস্থা স্বামীজি চেয়েছিলেন এবং সেটাই শুরু হয়েছে এখন। বর্তমান সময় অনেক মানুষই সেটা পালন করছে এবং চিকিৎসা ব্যবস্থায় যেটা শুরু হয়েছে এখন, প্রিভেন্টিভ হেলথ কেয়ার সিস্টেম। প্রিভেন্টিভ হেলথ কেয়ার সিস্টেম শুরু হওয়াতে এখন অনেক মানুষই আগের থেকে অনেক বেশি সুস্থতার দিকে এগিয়ে চলছে, তারা উপযুক্ত চিকিৎসা পাচ্ছে এবং এই চিকিৎসার অভাবে মানুষের যে মৃত্যু, সেগুলো অনেক কমেছে। আজকে স্বামীজির সেই চতুর্থ উপায় হিসাবে স্বামীজি যেটা বলেছিলেন চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও সম্প্রসারণ, সেটা কিন্তু অনেক অংশেই পূর্ণ হয়েছে, আরও হবে, আরও দেশ এগিয়ে যাবে। আর তার জন্য আমাদের সবাইকে, সকল ভারতবাসীকে চেষ্টা করতে হবে। শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, তার সঙ্গে আরও যে নির্দেশগুলো স্বামীজির ছিল সেগুলোও পালন করে চলতে হবে। এরপরে আমরা পঞ্চম উপায়ে আসব। স্বাধীন ভারতবর্ষের সার্বিক উন্নতি ও সেই সঙ্গে বিভিন্ন দিকে ভারতবর্ষের সম্প্রসারণের জন্য স্বামী বিবেকানন্দের নির্দেশিত যে 5টি উপায়, তার মধ্যে 4টি উপায়ের কথা আমরা জেনে নিলাম। এখন 5 নম্বর উপায়ের মধ্যে আমরা যাব। 5 নম্বর উপায়টা হলো ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থার উন্নতি ও সম্প্রসারণ। এখানে প্রশাসনিক ব্যবস্থার কথা বলা হয়েছে সেই সেই প্রসঙ্গে বা সেই ক্ষেত্রে স্বামীজি যে দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে এখানে বলা হচ্ছে যে, বা প্রশাসনিক ব্যবস্থার কথা বলতে গিয়ে এটা বলা যায় যে স্বামীজি চাইতেন যে শুধুমাত্র শিক্ষিত মানুষের হাতেই এই প্রশাসনিক ব্যবস্থা দিলে কিন্তু হবে না, তাদের এই প্রশাসনিক ব্যবস্থার দায়িত্ব দিতে হবে শিক্ষিতের সঙ্গে তারা সৎ হতে হবে, তাদেরকে সৎ, চরিত্রবান, আদর্শ, প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের হাতে এই প্রশাসনিক দায়িত্বগুলো দিতে হবে এবং তাদের হাতে দায়িত্ব গেলে তখন দেশের উন্নতি অগ্রগতি অবশ্যই হবে এবং সেটা অনেক দিন ধরে চলবে। আর আরেকটা যেটা বর্তমান সময়ে
যেটা চলছে সেটা হলো যে আধুনিক যেই ব্যবস্থা, সেইখানে কি হয় যে সৎ ও দায়িত্ববান মানুষকে আমরা হারাচ্ছি কেন? কারণ এখানে চালাকির প্রতিযোগিতা চলছে। কিন্তু স্বামীজি বলেছিলেন যে চালাকির দ্বারা কখনো মহৎ কাজ হয় না। স্বামীজির এই বাণীটা আমরা জানি যে চালাকির দ্বারা কখনো মহৎ কাজ সম্পন্ন হয় না। তাই দরকার কি? সততা, চরিত্র, অধ্যাবসায়ের দ্বারাই মানুষ মহৎ কাজ করতে পারে। সুতরাং এইগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে হবে। আমাদের দেশের রাজনৈতিক বা প্রশাসনিক বিভিন্ন পদে যারা থাকবেন তাদের এই উপযুক্ত গুণাবলীগুলি থাকতে লাগবে, যেমন সততা, অধ্যাবসায়, সৎ চরিত্র। এগুলো থাকলে প্রশাসনিক ব্যবস্থা খুব ভালোভাবে চলবে এবং সবথেকে বড় কথা, দিনের পর দিন এই প্রশাসনিক ব্যবস্থায় উন্নতি হবে, যেটা ভারতবর্ষের সার্বিক উন্নতিতে সাহায্য করবে। স্বামী বিবেকানন্দ তার ভাষণের মধ্যে অর্থাৎ বক্তৃতা এবং লেখার মধ্যে এটা পরিষ্কারভাবে বলেছেন বা বুঝিয়ে দিয়েছেন যে একজন মানুষ বা সমাজ বা দেশের পক্ষে বা তাদেরকে মহৎ হতে হলে, একজন মানুষকে বা একটি সমাজকে বা একটি দেশকে যদি মহৎ হতে হয় বা সার্বিক উন্নতি যদি করতে হয়, তাহলে তাকে তিনটি শর্ত পূরণ করতে হবে, অর্থাৎ তিনটি উপায় অবলম্বন করে তা চলতে হবে। সেটা কি? প্রথম, স্বামীজি বললেন সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। সাধুতার শক্তি মানে এখানে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ওয়ার্ক এবং পজিটিভ বিহেভিয়ার, ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, সেই সঙ্গে ভালো কর্ম এবং সেই সঙ্গে ভালো চিন্তা ভাবনা। এগুলোর হলো সাধুতার শক্তি। এর উপরে প্রগাঢ় বিশ্বাস রাখতে হবে। কেন? ভালোতেই ভালোই হয়। তাই স্বামীজি বললেন বি গুড ডু গুড, ভালো হয়ে ভালো কাজ করো। দ্বিতীয় হলো হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব থাকতে হবে। হিংসা বিদ্বেষ নিয়ে আমাদের দেশের বেশিরভাগই সমস্যা অসুবিধা সৃষ্টি হয়। আমাদের দেশের যেখানে যেখানে অবনতি হচ্ছে, যেখানে যেখানে দেশ পিছিয়ে পড়ছে, আমাদের দেশ যেসব ক্ষেত্রতে, সেইখানে মূল কারণ হলো হিংসা বিদ্বেষ ও সন্দেহ এবং সেই সঙ্গে অপরের প্রতি বিশ্বাস না রাখা। এই অবিশ্বাস, সন্দেহ, হিংসা বিদ্বেষের কবলে পড়ে ভারতবর্ষ অনেক ক্ষতির দিকে এগিয়ে চলছে। সেগুলোকে বন্ধ করতে হবে। তাই স্বামীজি বললেন হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব রাখতে হবে, মানে এগুলো থাকলে চলবে না, এগুলোকে বন্ধ করতে হবে। আর তৃতীয় বললেন যারা সৎ হতে বা সৎ কাজ করতে সচেষ্ট তাদেরকে সহায়তা বা সাহায্য করতে হবে। অনেকেই ভালো কাজ করতে চায়, ভালো কাজ করার জন্য তাদের ইচ্ছা আছে, তারা সেগুলো শুরু করে, কিন্তু সাহায্যের অভাবে তারা উপযুক্ত সেই তাদের স্থানের অভাবে বা উপযুক্ত কর্মীর অভাবে তারা সেগুলো করতে পারে না। তাই যদি আপনি জানেন কোনো একজন ভালো ছাত্র বা ছাত্রী, সে পড়াশোনা করতে চায়, তার খুব ইচ্ছা আছে ভালো পড়াশোনা করে জীবনে বড় হওয়ার, কিন্তু সে করতে পারছে না আর্থিক অবস্থার জন্য, তার পরিবেশ পরিস্থিতির জন্য, পরিবারের অবস্থার জন্য, সেটা আপনি জেনে যদি তাকে পড়াশোনার কাজে একটু সাহায্য করলেন, তাকে এই সৎ পথে চলতে বা জীবনে দাঁড়াতে, তার উন্নতিতে সাহায্য করলেন, তাহলে এটার থেকে নিজেকে সরিয়ে নেওয়া যাবে না, অবশ্যই তাকে সাহায্য করতে হবে। যে ভালো হতে চায়, ভালো কিছু করতে চায়, তাকে অবশ্যই সাহায্য করতে হবে। এই তিনটের উপায় অবলম্বন করে যে কোনো মানুষ, যে কোনো সমাজ ও দেশ ক্রমাগত উন্নতি করতে পারে বা উন্নতির পথে চলতে পারে। স্বামীজির এই কথা বলার পর শেষ যেটা আমি বলতে চাই আজকে আলোচনার শেষে, যে স্বাধীন ভারতের সম্প্রসারণে স্বামী বিবেকানন্দের এই অবদান নিয়ে একজন বিখ্যাত, শুধু বিখ্যাত নয়, বিশ্ববিখ্যাত সমাজবিজ্ঞানীর বক্তব্য দিয়ে এই আলোচনা শেষ করব। সেই বিশ্ববিখ্যাত সমাজবিজ্ঞানীর নাম হলো পিতরিম
সোরেকন। তো পিতরিম সোরেকন ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী। তিনি বিশ্ববিখ্যাত। তার একটা বইও আছে, সেই বইটাও খুবই বিখ্যাত একটা বই। বইটার নাম হলো মানব সমাজের পুনর্গঠন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিখ্যাত সমাজবিজ্ঞানী, তার বিশ্ববিখ্যাত বই মানব সমাজের পুনর্গঠন। সেই বইটার মধ্যে এই সমাজবিজ্ঞানী তিনি লিখেছেন, কি লিখেছিলেন তিনি লিখেছেন, সমগ্র মানব সমাজকে পুনর্গঠন করে উন্নত এবং সম্প্রসারিত করা সম্ভব শ্রীরামকৃষ্ণের প্রদর্শিত আধ্যাত্মিক ও নৈতিক মতবাদের উপর ভিত্তি করে, যেগুলি স্বামী বিবেকানন্দ কর্তৃক বিশ্লেষিত, বিস্তৃত ও ব্যাখ্যাত হয়েছে। কি দারুণ কথা দেখুন। এটাকে আরেকটু সহজ করে বলি। এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী পিতরিম সোরেকন তিনি তার এই মানব সমাজের পুনর্গঠন বিখ্যাত বইয়ের মধ্যে লিখেছেন যে সমগ্র মানব সমাজকে পুনর্গঠন করে উন্নত সম্প্রসারিত করা সম্ভব। কিভাবে সম্ভব? শ্রীরামকৃষ্ণের প্রদর্শিত আধ্যাত্মিক ও নৈতিক মতবাদের উপর ভিত্তি করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যে আধ্যাত্মিক পথ দেখিয়ে গেছেন এবং যে প্র্যাকটিক্যাল বা নৈতিক যে মতবাদগুলো, যেই কথাগুলো তিনি বলে গেছেন, সেগুলোর উপর ভিত্তি করে এই সমাজকে, মানব সমাজকে আবার পুনর্গঠন করা, উন্নত এবং সম্প্রসারিত করা সম্ভব। কিভাবে সম্ভব সেইটা নির্দেশ দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব, এবং সেটাকে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে গিয়েছিলেন তার প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ। সুতরাং স্বামী বিবেকানন্দ তিনি এই ভারতের সার্বিক উন্নতি এবং সম্প্রসারণের জন্য যা যা সূত্র দিয়ে গিয়েছিলেন, যা যা উপায় বলে দিয়ে গেছিলেন, সেগুলো নিজে করিয়ে দেখিয়ে দিয়ে গেছিলেন, এবং সেটার দ্বারাই যে ভারত ক্রমাগত উন্নতির পথে যাবে, সার্বিক মানে সব দিক থেকে ভারতের উন্নতি হবে, এটা আজ নিঃসন্দেহে আমরা জোর গলায় দৃঢ়ভাবে বলতে পারি যে স্বামীজির নির্দেশিত পথ, স্বামীজির নির্দেশিত উপায় হলো ভারতের সার্বিক উন্নতির একমাত্র পথ, উপায় এবং অবলম্বন, যেটা পালন করলে সমগ্র ভারতবাসীর যেমন উন্নতি হবে, সেই সঙ্গে সমগ্র ভারতবর্ষের উন্নতি হবে। এই ছিল স্বামীজির ভারতবর্ষের এবং সেই সঙ্গে ভারতবাসীর প্রতি অবদান, যেটা আমরা সবাই জানলাম, এবং আমরা সংকল্প করে নেব যে আগামীকাল থেকে আমরা স্বামীজির এই 5টি উপায় দৃঢ়ভাবে অবলম্বন করে জীবন পথে এগিয়ে চলব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।